ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব শিল্প বিপ্লবের বিস্তার কিভাবে ঘটেছে। শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে ঘটে এবং এই শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম ঘটার কারণ সম্পর্কে এবং শিল্প বিপ্লব কাকে বলে তা নিয়ে আলাদা ভিডিও আছে, কিন্তু আজকের ভিডিওর আলোচনা হলো ইউরোপে শিল্প বিপ্লবের প্রসার কিভাবে হয়েছে তা নিয়ে আলোচনা। ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হলেও ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব ছড়িয়ে পড়েছে, কিন্তু শিল্প বিপ্লব ইংল্যান্ডের ব্যাপকভাবে বিস্তার ঘটে, ব্যাপকভাবে শিল্পে উৎপাদন বাড়ে, কিন্তু অন্যান্য দেশে, ইউরোপের অন্যান্য দেশে কেন শিল্প বিপ্লব পিছিয়ে থাকে এবং শিল্প বিপ্লব পিছিয়ে থাকার কি কি কারণ সে নিয়ে আলোচনা করছি। অন্যান্য দেশে, ইউরোপের, ইংল্যান্ড বাদে অন্যান্য দেশে শিল্প বিপ্লব পিছিয়ে থাকার অন্যতম কারণ হলো যে ইউরোপের অন্যান্য দেশের জনগণ, ফ্রান্সের জনগণ, রাশিয়ার জনগণ, জার্মানির জনগণ, এদের মধ্যে সামন্ততান্ত্রিক ভাবধারা ছিল। সামন্ততান্ত্রিক ভাবধারা কৃষিভিত্তিক অর্থনীতির উপর গড়ে ওঠা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক অর্থ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক রাজতন্ত্র, চরম রাজতন্ত্র, এই ব্যবস্থাতে জনগণের মধ্যে ধর্মীয় গোঁড়ামি, সামাজিক কুসংস্কার, যুক্তিবোধের অভাব ইত্যাদি মানুষের মধ্যে ছিল। মানুষ প্রগতিকে মেনে নিতে পারেনি। মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ভাবধারা, যুক্তিবোধ এবং এবং নতুন নতুন ভাবনা, নতুন নতুন চিন্তা, এগুলোকে তারা গ্রহণ করতে পারেনি। এছাড়া ইউরোপের অন্যান্য দেশ যুদ্ধ বিগ্রহে ব্যস্ত ছিল, জমিদারি ব্যবস্থা ছিল, জমিদারি ব্যবস্থাতে ভূমির সঙ্গে কৃষকরা জড়িত ছিল, কিন্তু কৃষকরা জমির মালিক ছিল না। তাদের কৃষিতে জমিদাররা আটকে রাখত, তাই তাদের শিল্পকর্ম, শিল্পে কাজ করার প্রবণতা মানুষের মধ্যে ছিল না। প্রশাসনিক ব্যবস্থা চরম রাজতন্ত্র ছিল। এই রাজশক্তিকে কোনো কোনো সময় ধর্মীয় যাজকরা, পুরোহিতরা প্রভাবিত করে, আবার কোনো কোনো সময় সামন্ত প্রভুরা, জমিদার যোদ্ধাররা রাজশক্তিকে ব্যবহার করেছে, যার ফলে সমাজে পরিবর্তনকে, নতুন যে চেতনা, নবজাগরণের যে চেতনা, নতুন যুক্তিবোধ, এইগুলি মানুষের মধ্যে দেখা দেয়নি। আর প্রশাসনের মধ্যেও একটা রাজতান্ত্রিক শাসন ছিল, গণতান্ত্রিক ভাবনার প্রসার ঘটেনি, যেটা ইংল্যান্ডে ঘটেছিল। সেই কারণে ইউরোপের অন্যান্য দেশে শিল্প বিপ্লব ঘটেনি, এবং ঘটলেও তা অনেক দেরিতে ঘটেছে। 2, ইংল্যান্ডে যে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, ইউরোপের অন্যান্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না। অন্যান্য দেশে, ফ্রান্সে তোমার রাজতন্ত্র ছিল, চরম রাজতন্ত্র ছিল, স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, রাজপদ দৈব শক্তির উপরে নির্ভরশীল ছিল। সুতরাং রাজার বিরুদ্ধে জনগণের বিক্ষোভ থাকলেও তারা প্রতিবাদ করেনি। আবার এই শাসন ব্যবস্থাতে তোমার সামন্ত প্রভুদের প্রতিকূল জমিদার যোদ্ধার, তাদের কর্তৃত্ব ছিল। যাজক সম্প্রদায়, পুরোহিত সম্প্রদায়, যাজক শ্রেণী, তারা ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করত, রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা পেত তারা। অভিজাত শ্রেণী, তারাও সুযোগ সুবিধা পেত। আর ফ্রান্সের অধিকাংশ মানুষ, প্রায় মানুষ কৃষক, তারা শিক্ষা থেকে বঞ্চিত,
তারা অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং রাজনৈতিক ক্ষমতা থেকে বঞ্চিত ছিল। এই কারণে ফ্রান্সের যে বিপ্লব দেখা দিয়েছে, রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে, 1789 সালে ফ্রান্সে বিপ্লব হয়েছে সামন্ত শক্তির বিরুদ্ধে। বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে কৃষকরা, শ্রমিকরা, খেটে খাওয়া মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে। আর ফ্রান্সের বিশাল রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল। ফ্রান্সের রাষ্ট্রীয় ঐক্য ছিল না। জার্মানি পরাধীন দেশ ছিল, জার্মানির উপর আধিপত্য ছিল, অস্ট্রিয়ার আধিপত্য ছিল। জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে একসময় ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন দখল করে নিয়েছিলেন। জার্মানির 39টা রাজ্যকে একজোট করে কনফেডারেশন অফ রাইন তৈরি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। সুতরাং এইখানেও রাজনৈতিকভাবে সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে ওঠেনি, এবং নেপোলিয়ন বোনাপার্টের পরে ফ্রান্সে পুনরায় বুর্বো রাজতন্ত্র ফিরে এসেছে। ফরাসি বিপ্লব থেকে 1799 সাল পর্যন্ত, 1790 থেকে 1799 এই সময়ে ফ্রান্সে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। তাই রাজনৈতিক স্থিতি, রাষ্ট্রনৈতিক যে ঐক্য, সেটা ফ্রান্সে ছিল না, জার্মানিতে ছিল না, ইটালিতে ছিল না। ইটালির উপরেও অস্ট্রিয়ার আধিপত্য ছিল। ইটালির জনগণ ঐক্যবদ্ধ হয়ে ইটালি স্বাধীনতা লাভ করেছে। ম্যাসিনির নেতৃত্বে ব্যর্থ স্বাধীনতা আন্দোলন, এবং কিন্তু তার যে দেশপ্রেম, ইয়ং ইটালির যে অবদান, সেটাকে কাজে লাগিয়ে কাউন্ট ক্যাভুরের নেতৃত্বে উত্তর ইটালি এবং মধ্য ইটালি ঐক্যবদ্ধ হয়, এবং তার পাশাপাশি দক্ষিণ ইটালি, নেপাল, সিসিলি, এই সমস্ত রাজ্যগুলি গ্যারিবল্ডির নেতৃত্বে সংগঠিত হয়। তার আগে ফ্রান্সে শিল্প বিপ্লবে, তার আগে ইটালিতে শিল্প বিপ্লবের পরিবেশ ছিল না। জার্মানি ঐক্যবদ্ধ হওয়ার আগে, জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে 1870 সালে সেদানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে। সুতরাং সেখানেও কিন্তু রাজনৈতিক পরিস্থিতি শিল্প বিপ্লবের পক্ষে ছিল না। কিন্তু ইংল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীল ছিল। ইংল্যান্ডে 1688 সালের আগে একাধিকবার ইংল্যান্ডের উদীয়মান ধনিক বণিক শ্রেণী ক্ষমতায় আসার জন্য লড়াই করে এবং গৃহযুদ্ধ হয়েছিল। ঠিকই 1688 সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে ইংল্যান্ডের ধনিক বণিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, তারা ক্ষমতা দখল করে। পার্লামেন্টে বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি নির্বাচিত হয়, রাজতন্ত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হয় এবং সামন্তবাদের উচ্ছেদ হয়। এইরকম রাজনৈতিক পরিস্থিতি ইংল্যান্ডের শাসন ব্যবস্থাতে শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ গড়ে ওঠে। 3 নম্বর, ইংল্যান্ড ছাড়া ইউরোপের অন্যান্য দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। ইংল্যান্ডের যোগাযোগ ব্যবস্থা ফ্রান্স, জার্মানি, ইটালি, রাশিয়ার তুলনায় অনেক উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা ছিল। এইসব দেশে নদী নালা, খাল বিল, রাস্তাঘাটের খুব অভাব ছিল। কিন্তু ইংল্যান্ডে বহু রাস্তা তৈরি হয়েছিল। ইংল্যান্ডে বহু খাল ছিল এবং খাল খনন করা হয়েছে শিল্প বাণিজ্যকে উন্নত করবার জন্য। এছাড়া ইংল্যান্ড সমুদ্র বেষ্টিত দেশ, সমুদ্রে যোগাযোগের ব্যবস্থা ছিল, পরিবহন ব্যবস্থার উন্নতি ছিল, যেটা রাশিয়াতে ছিল না। জার্মানি পরাধীন হলো, সেখানে ছিল না। অস্ট্রিয়াতে ছিল না, অন্যান্য দেশে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ছিল না। ফ্রান্সেও এই সুযোগ সুবিধা ছিল না। তাই ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে আগে, এবং ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রসারিত হয়েছে, আর পরবর্তীকালে অন্যান্য দেশে শিল্পের প্রসার হয়েছে। 4, ইংল্যান্ডের তুলনায় ফ্রান্স আয়তনে বড় ছিল।
ইংল্যান্ডের তুলনায় রাশিয়া আয়তনে বড় ছিল, জার্মানি আয়তনে বড় ছিল, কিন্তু বড় হলেও রাশিয়া রাশিয়া ফ্রান্স, জার্মানি, ইটালি এইসব দেশের জনসংখ্যা কম ছিল। এই কম জনসংখ্যা থাকার ফলে সুলভে শ্রমিক পাওয়া যায়নি, কিন্তু ইংল্যান্ডের জনসংখ্যা এইসব দেশের তুলনায় বেশি ছিল। সেই জন্য জনসংখ্যার একটা বিরাট অংশ তারা কৃষিকাজ ছেড়ে দিয়ে তোমার শিল্প শ্রমিকে পরিণত হয়েছে, শিল্পের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষিতে বিপ্লব হওয়ার ফলে ইংল্যান্ডে সামন্ততান্ত্রিক যে অর্থনীতি, কৃষির সঙ্গে কৃষকদের আটকে রাখার যে বিষয়টি সামন্ততন্ত্রের উচ্ছেদের ফলে সেটা নষ্ট হয়ে যায়। কৃষকই জমির মালিক হয়, কৃষক স্বাধীন হয়ে যায়। আর এই স্বাধীন কৃষক শিল্প কারখানাতে নিজের ইচ্ছা মতো কাজে যোগ দিয়েছে। এটা ইংল্যান্ডের ক্ষেত্রে ঘটেছে। কিন্তু অন্যান্য দেশে, রাশিয়াতে সামন্ততান্ত্রিক অর্থনীতি, সেখানে ভূমিদাস প্রথা ছিল। ফ্রান্সে বিপ্লবের পরে সামন্ততান্ত্রিক অর্থনীতি নষ্ট হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু 1789 সালে যে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে তার আগে ফ্রান্সে তোমার সামন্ততান্ত্রিক অর্থনীতি ছিল, অর্থাৎ কৃষিতে জমি কৃষিতে কৃষকদের জমি কৃষকদের আটকে রাখা হয়েছিল। কিন্তু ফরাসি বিপ্লবের ফলে জমিতে কৃষকদের সত্ত্বের মালিকানা সত্ত্ব দেওয়া হয়েছিল। তার ফলে তারা স্বাধীন মতো শিল্পে যোগ দিতে পেরেছে। তাই ফ্রান্সে শিল্প বিপ্লব হইতে অনেক দেরি লেগেছে। আর সামন্ততান্ত্রিক অর্থনীতি ব্যাপকভাবে ছিল রাশিয়াতে, জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিতে, ইটালির পরাধীন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিতেও। তাই কৃষকরা শিল্পের কাজে শ্রমিক হিসাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেনি, যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে ঘটেছে। 5 নাম্বার হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে গতি, সেটা কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে ব্যাপক, এবং শিল্প বিপ্লবের অনুকূল যে পরিবেশ, যাতে শিল্প বিপ্লবের পথ উন্মুক্ত হয়েছে, ওপেন হয়েছে। কেন? ইংল্যান্ডে বহু উপনিবেশ ছিল। সেই উপনিবেশ গুলিতে ইংল্যান্ডের তৈরি শিল্পজাত দ্রব্য সহজেই তারা বিক্রি করতে পেরেছে, সহজেই তারা বাজার পেয়েছে, এবং যেসব উপনিবেশ ছিল সেই সব উপনিবেশ থেকে তোমার কাঁচামাল ইংল্যান্ডের শিল্পপতিরা সংগ্রহ করেছে, যাতে সুবিধা হয়েছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার ক্ষেত্রে। ফ্রান্সের উপনিবেশ তেমন তখন ছিল না, ফ্রান্সের উপনিবেশ তেমন ছিল না, রাশিয়ার উপনিবেশ ছিল না। তাই রাশিয়া কাঁচামাল সংগ্রহ করতে পারেনি বাইরের উপনিবেশ থেকে। আর রাশিয়ার দ্রব্য দেশীয় বাজারেও বিক্রি কম হইতো, দারিদ্রের মধ্যে মানুষ জীবন কাটাতো। তাই রাশিয়াতে শিল্প বিপ্লব হয়নি, জার্মানিতে শিল্প বিপ্লব হয়নি, এবং হলেও এটা পরবর্তীকালে হয়েছে। জার্মানি যখন ঐক্যবদ্ধ হয়েছে, জার্মানিতে শিল্প বিপ্লব হয়েছে প্রথম মহাযুদ্ধের আগে। 1870 সালে সেদানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করেছে জার্মানি, ঐক্যবদ্ধ হয়েছে। বিসমার্কের নেতৃত্বে জার্মানিতে 20 বছরে, অর্থাৎ 1871 থেকে 1890 এই সময়ে ফ্রান্সের শিল্প বিপ্লব হয়েছে। তাহলে আমরা দেখছি ইংল্যান্ডের যে অর্থ ব্যবস্থা, ইংল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা, ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা বা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পথকে উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু অন্যান্য দেশে তা হয়নি। নেক্সট হচ্ছে তোমার 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার কারণ কি? যে বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে ইংল্যান্ডের উপনিবেশ থাকাতে সেখান থেকে ইংল্যান্ড সস্তায় কাঁচামাল নিয়ে আসতো তাদের দেশে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করা এবং শিল্প বিপ্লবের
শিল্পজাত দ্রব্য বেশি পরিমাণে উৎপাদন করার জন্য। এবং শিল্পজাত দ্রব্য যেটা তৈরি হতো সেটা নিজের দেশে এবং বিদেশের উপনিবেশগুলিতে সহজে বিক্রি করত। এই সুবিধাটা ফ্রান্সে ছিল না, এই সুবিধাটা জার্মানি ছিল না, এই সুবিধা অস্ট্রিয়ার ছিল না, এই সুবিধা রাশিয়ারও ছিল না। তাহলে এই সব কারণে ইউরোপের অন্যান্য দেশের শিল্প বিপ্লবের প্রসার ঘটতে দেরি হয়েছে, অন্যদিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রসার করতে সুবিধা হয়েছে এবং অতি দ্রুত ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে। এবার আমরা আলোচনা করব ফ্রান্সে শিল্প বিপ্লব হতে কেন দেরি হলো। দেখো, ফ্রান্সে শিল্প বিপ্লব শুরু হয়েছে 1815 সালে, যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে মেটারনিকের নেতৃত্বে একটি সম্মেলন হয়, একে ভিয়েনা সম্মেলন বলা হয়। তারপর থেকে ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছে। তার আগে ষোড়শ লুই শিল্পের উন্নতির জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। নেপোলিয়ন বোনাপার্টও ফ্রান্সে অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি কৃষি এবং শিল্পের উন্নতির উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু আশানুরূপভাবে ফ্রান্সে শিল্প বিপ্লব ঘটাতে পারেননি নেপোলিয়ন বোনাপার্ট। তাহলে কেউ কেউ বলেছেন যে 1815 সাল থেকে বা তারপর থেকে ফ্রান্সে শিল্প বিপ্লবের প্রসার ঘটতে থাকে এবং 1815 থেকে 1848 সাল এই সময়ে ফ্রান্সে শিল্পের প্রসার ঘটে। 1815 সালে ভিয়েনা কংগ্রেস, নেপোলিয়ন বোনাপার্টের পতন ঘটে। ফরাসি সম্রাট নেপোলিয়ন ওয়াটারলুর যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। এবং আমরা দেখব যে আবার আরেকটি মত আছে যে 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে, ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছে। যাই হোক, ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছে অনেক দেরিতে। ফ্রান্স একটা উদারনৈতিক গণতান্ত্রিক দেশ। ফ্রান্সে বহুবার রাজতন্ত্র থেকে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আবার প্রজাতন্ত্রের অবসান ঘটেছে। আমরা বিশেষ করে তিনটি ঘটনা বলবো। 1799 সালে তোমার ফরাসি দেশে ষোড়শ লুই ক্ষমতা ছিলেন রাজা, তার বিরুদ্ধে বিপ্লব হয়। এই বিপ্লবকে ফ্রেঞ্চ রেভলিউশন বলা হয়। এই বিপ্লবের পরে আমরা দেখব যে 1793 সালে ষোড়শ লুইয়ের শিরচ্ছেদ করা হয়, গলা কেটে ফেলা হয়, রাজতন্ত্রের উচ্ছেদ হয়েছে, প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে দেখা যাবে যে নেপোলিয়ন, তারপরে রেন অফ টেরর অর্থাৎ সন্ত্রাসী শাসন ফ্রান্সে গড়ে উঠেছিল এবং এটা হলো ভয় সৃষ্টি করা এই শাসন। 11 মাস পরে পতন ঘটে। ফ্রান্সে অরাজকতা, রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা, এরকম জায়গায় দাঁড়িয়ে ফ্রান্সে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়া সম্ভব ছিল না। এরকম পরিস্থিতিতে যখন ফ্রান্সের রাজ মুকুট ধুলায় লুঠিত হচ্ছে এবং ফ্রান্সের আইনের অনুশাসনের অভাব, দেশের মধ্যে বিশৃঙ্খলা চলছে, এমন একটা অবস্থাতে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা এসেছেন। যাই হোক, আমরা দেখব যে রাজতন্ত্র উচ্ছেদ হলো। আবারও 1815 সালে যখন নেপোলিয়ন বোনাপার্ট ওয়াটারলু যুদ্ধে পরাজিত হলেন, তখন বুর্বো রাজতন্ত্র আবারও ফিরে আসেন এবং অষ্টাদশ লুই ক্ষমতায় আসেন। অষ্টাদশ লুই মারা গেলে 1824 সালে তারপরে দশম চার্লস ক্ষমতায় আসেন। দশম চার্লসের বিরুদ্ধে জুলাই বিপ্লব হয় 1830 সালের জুলাই মাসে এবং তারপরে কিন্তু প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক সরকার ফ্রান্সে প্রতিষ্ঠিত হলো না। তারপরে ফিরে আসলো অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপ। লুই ফিলিপ 1830 থেকে 1848 এই 18 বছর ক্ষমতায় ছিলেন। এই লুই ফিলিপকে উচ্ছেদ করে রাজতন্ত্র উচ্ছেদ হলো এবং তোমার প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো, দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো।
এবং পরবর্তীকালে দেখা যাবে যে রাজতন্ত্র আসবে এবং রাজতন্ত্রের পতন ঘটবে। যাই হোক, এরকম একটা শাসন ব্যবস্থা কিন্তু মানে শিল্পের উন্নয়নের পক্ষে বড় বাধা। শিল্পে উন্নয়ন যেখানে হবে, জানতে হবে সেখানে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে। তার কারণ পুঁজিপতি বা শিল্প মালিকদের যে মূলধন বিনিয়োগ হবে সেটা কিন্তু সামন্ততান্ত্রিক রাষ্ট্রে ব্যবহার হবে না। সামন্ততন্ত্র শিল্পায়নের বিরোধী। সামন্ততন্ত্র শিল্পের উন্নতির পরিবেশ সৃষ্টি হবে এমন শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেটা কিন্তু চায় না। চরম রাজতন্ত্র সামন্ততন্ত্রে থাকে, এইটা একটা সাধারণ বিষয়। তো ফ্রান্সে শিল্প বিপ্লব অনেক ধীর গতিতে হয়েছে এবং শিল্প বিপ্লব অনেক পরে হয়েছে। তো ফ্রান্সে শিল্প বিপ্লব কেন ধীর গতিতে হলো তা আমরা এক দুই করে আলোচনা করব। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো যে ফ্রান্সে শিল্প বিপ্লবের বিপ্লব পরে হলো কেন, এবং বিপ্লব যখন শুরু হলো ফ্রান্সে শিল্প বিপ্লবের গতি ধীর গতিতে চলতে লাগলো। আমরা তৃতীয় বিতর্কিত আলোচনা, কেউ কেউ বলেছেন যে ফ্রান্সে 1815 থেকে 1848 এই সময়ে ফ্রান্সে শিল্প বিপ্লব শুরু হয়েছে এবং শিল্প বিপ্লব হতে থেকেছে। আবার কেউ কেউ বলেছেন 1848 থেকে 1860 সালে শিল্প বিপ্লব হতে থেকেছে। তো যাই হোক, 1815 থেকে 1860 এই 45 বছরে ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছে, কিন্তু শিল্প বিপ্লবের গতি ধীর গতি এবং ব্যাপকভাবে ইংল্যান্ডের মতো প্রসারিত হয়নি। তার কারণগুলি আমি একে একে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, যে ফ্রান্স কিন্তু খাদ্য উৎপাদনের উপরে গুরুত্ব দেয়। ফ্রান্স খাদ্য উৎপাদনের জন্য গুরুত্ব দেয়। দেখো, খাদ্য উৎপাদনের উপরে গুরুত্ব দিলে সেখানে কিন্তু কৃষির উপরে গুরুত্ব দিতে হবে। কৃষিজাত পণ্য থেকে খাবার আসে, সুতরাং সেইটার উপরে ফ্রান্স গুরুত্ব দেওয়ার ফলে সেখানে সরকার, তোমার শিল্পপতিরা কৃষিকে ওভারটেক করে বা এটাকে অতিক্রম করে সেখানে শিল্প বিপ্লব ঘটানো তাদের পক্ষে সম্ভব হয়নি। এছাড়া ফ্রান্সের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই জনসংখ্যা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু কৃষির সঙ্গে যুক্ত থেকেছে, কৃষিকাজের সঙ্গে যুক্ত থেকেছে। কৃষিতে সামন্ততান্ত্রিক ব্যবস্থা আছে। আমরা আগেই বলেছি যে কৃষিতে যে সামন্ততন্ত্রের অবসান, ফরাসি বিপ্লবের পরে কৃষিতে জমির মালিকানা দিয়েছিল। কৃষিতে ফরাসি বিপ্লবের পরবর্তীকালে সংবিধান সভা কৃষিতে জমির মালিকানা দেওয়ার ফলে কি হলো, জনসংখ্যা আর যেটা হলো কৃষক যারা, তারা স্বাধীনতার ফলে তারা শিল্প কাজ করতে যায়নি, জমি চাষ ভালো করে করেছে। ফ্রান্সের পণ্যের বাজার খারাপ ছিল। কৃষি শিল্পজাত দ্রব্য, নিজের দেশের অধিকাংশ মানুষ কৃষক, অধিকাংশ মানুষ মানে কি 80% হলো কৃষক, এবং অন্যান্য মানুষ দিয়ে 96% গরিব মানুষ। সেখানে তারা দ্রব্য বেশি কিনতে পারে না, তাদের ক্রয় ক্ষমতা কম। তাই ফ্রান্সের শিল্পপতিরা যে দ্রব্য উৎপাদন করে সেটা দেশীয় বাজারে বিক্রি হয় না, আর বিদেশের বাজারে অধিকাংশ জায়গাতেই ইংল্যান্ডের উপনিবেশ আছে, সেই সব জায়গায় ফ্রান্সের দ্রব্য, শিল্পজাত দ্রব্য বিক্রি করতে পারেনি। এছাড়া ফ্রান্সের শিল্পজাত দ্রব্য আর ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্যের মধ্যে গুণগত পার্থক্য ছিল। ফ্রান্সের শিল্পজাত দ্রব্য ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্যের তুলনায় গুণগত মান খারাপ, সুতরাং সেখানে ফ্রান্সের দ্রব্য বিক্রি না হয়ে ইংল্যান্ডের দ্রব্য বিক্রি হয়েছে। যন্ত্রপাতি যেটা আবিষ্কার, সেটা কিন্তু ফ্রান্সে আবিষ্কার হয়নি। ইংল্যান্ডে বহু যন্ত্রপাতি, সুতো কাটার যন্ত্রপাতি, স্টিম ইঞ্জিন, বিভিন্ন ধরনের আবিষ্কারগুলো ইংল্যান্ডে হয়েছে। সেই জন্য ইংল্যান্ডে শিল্প বিপ্লবের গতি ছিল, দ্রুত গতি ছিল বিপ্লবের গতি, এবং প্রসারিত হয়েছে দেশে এবং বিদেশে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে আলোচনা করলাম যে ফ্রান্সে শিল্পে বিপ্লবের যে গতি ধীর, গতি মন্থর, তার কারণ হচ্ছে জনসংখ্যা
বাড়তি অংশ তারা কৃষির সঙ্গে যুক্ত থাকতে ভালোবেসেছে, তারা শিল্পে মনোযোগী হয়নি। শিল্পে যোগ দেওয়ার প্রবণতা জনসংখ্যার বাড়তি অংশের মানুষের মধ্যে ছিল না বা জনগণের ছিল না। খাদ্য উৎপাদনের উপরে গুরুত্ব দিয়েছে। পণ্যের বাজার ফ্রান্সের শিল্পজাত দ্রব্যের ছিল না। ফ্রান্স কাঁচামাল সংগ্রহ করতে পারেনি এবং ফ্রান্স তোমার যন্ত্রপাতিও ইংল্যান্ডের মতো আবিষ্কার করতে পারেনি। এটা ফরাসি দেশে বা ফ্রান্সের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পক্ষে একটা বড় বাধা। 2, ফ্রান্সে শিল্প বিপ্লব ধীর গতিতে হয়েছে বা অনেক পরে হয়েছে। কারণ হলো যে ফ্রান্সের যারা অভিজাত শ্রেণী তারা তারা কিন্তু জমিদার তন্ত্র, সামন্ততন্ত্রকেই বজায় রাখতে চেয়েছিল। আর যাজকরা তারা হলো পুরোহিত, তারা রাজ কার্যকে প্রভাবিত করেছে নিজেদের শ্রেণী স্বার্থে। আর অভিজাতরা তারা 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 শিল্প বিরোধী ছিল। তারা কৃষি উৎপাদন ব্যবস্থা তো সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা, তাদের যে আভিজাত্য, জমিদারতন্ত্র, জোতদারতন্ত্র, এটাকে তারা চাইতো। তাই ভূসম্পত্তির মালিকানা তাদের কাছে, অভিজাতদের কাছে সম্মানজনক ছিল। জমির মালিক হতে পারলে আমাদের সম্মান বেশি হবে। আর এরা অলস প্রিয়, জমিদার শ্রেণীর অলস প্রিয়। তারা আমোদ প্রমোদে ব্যস্ত থাকতো, কিন্তু উৎপাদনের দিকে যোগ দিত না। আর যারা যারা শিল্পের মালিক, ধনী বণিক, তারা কিন্তু উৎপাদনে বেশি মন দিত, তারা অর্থ আয়ের উপরে বেশি মন দিত। তাই অভিজাতরা ফ্রান্সের তারা শিল্প বিপ্লবকে ঘৃণা করত। তারা কুটির শিল্পের সম্প্রসারণকে গুরুত্ব দিয়েছে। তাই ফ্রান্সের অভিজাত শ্রেণীর আগ্রহ ছিল না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে, এবং এই শ্রেণীর নেগেটিভ রোল ফ্রান্সের শিল্প বিপ্লবকে দেরি করে দিয়েছে। এবং যেটুকু শিল্পপতিদের উদ্যোগে শিল্পায়ন হয়েছে তার গতি অত্যন্ত ধীর। 3 নাম্বার, ফ্রান্সের বুর্জোয়া ধনী ব্যবসায়ী, ইংল্যান্ডের বুর্জোয়া যারা ধনী শ্রেণী যারা, তারা শিল্প উৎপাদন, শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে তাদের 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 আগ্রহ বেশি ছিল। তারা মনে করতো যে শিল্প কারখানা গড়ে তুললে, শিল্পের মালিক হলে, মূলধনের মালিক হলে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, এবং সেখানে সরকারও সেটাকে সমর্থন করেছে। আর কৃষকরা হলো শোষিত, বঞ্চিত। কৃষকরা ইংল্যান্ডে কৃষি বিপ্লব ফ্রান্সের তুলনায় অনেক আগে হয়েছে। কৃষি বিপ্লব হওয়া মানে কৃষিতে উৎপাদন বৃদ্ধি। জমির মালিকানা কৃষক, লাঙল যার জমি তার, জমির মালিকানা কৃষক। আর জমিদার তন্ত্র, সামন্ততন্ত্রে কৃষকরা জমির মালিক থাকে না, এবং জমিদার জোতদার তারা মধ্যস্বত্বভোগী, তারা উৎপাদনের সঙ্গে যুক্ত থাকে না। সুতরাং এইরকম সিস্টেম ইংল্যান্ডে অনেক আগে উঠে গেছে। সামন্ততন্ত্রের মানে অবসান হয়েছে আগে। আর আর কৃষি বিপ্লব হওয়াতে জমির মালিকানা কৃষকদের হাতে গিয়েছে, এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উৎপাদন বেড়েছে, যা শিল্পে কাঁচামাল সরবরাহ করতে সুবিধা হয়েছে। এছাড়া তোমার কৃষিতে সামন্ত তন্ত্র না থাকাতে, সাত প্রথা না থাকাতে, ভূমিদাস প্রথা না থাকাতে কৃষকরা স্বাধীন ছিল। তারা ইচ্ছা করলেই তারা শ্রমিক হিসাবে কারখানাতে কাজে যোগ দিত। তাহলে সুলভে শ্রমিক পাওয়া গিয়েছে। তাহলে এটা কিন্তু ইংল্যান্ডে যে সুবিধাটা ছিল ফ্রান্সে তা ছিল না। তাই ফ্রান্সে কিন্তু শিল্প বিপ্লব হতে দেরি হয়েছে। 4 নাম্বার, ফ্রান্সে শিল্প বিপ্লব এত দেরিতে হলো, তার কারণটা কি? 4 নাম্বার হচ্ছে যে ফ্রান্সে একের পর এক বিপ্লব হয়েছে। ফ্রান্সে তোমরা জানো যে 1789 সালে পূর্ব রাজতন্ত্রের বিরুদ্ধে, রাজা ষোড়শীলের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। বিপ্লবের স্লোগান ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র।
প্রতিষ্ঠার জন্য তারা বিপ্লব করছে। এই বিপ্লবের মধ্যে দিয়ে ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ষোড়শ লুই ক্ষমতায় থাকলো, সংবিধান সভা কাজ করলো, আইন তৈরি করলো, পলিটিক্যাল স্টেবিলিটি ফ্রান্সে তখন ছিল না। ষোড়শ লুইকে হত্যা করা হলো 1793 সালে। রেন অফ টেরর, সন্ত্রাসী শাসন শুরু হলো। সন্ত্রাসী শাসন ফ্রান্সে চরম বিশৃঙ্খলা আনে এবং যারা বিপ্লব বিরোধী তাদেরকে ধরে ধরে নিয়ে এসে একটা বদ্ধ জায়গাতে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছে। আবার ষোড়শ লুইয়ের আমলে তোমার বাস্তিল দুর্গে বহু নিরপরাধী মানুষকে ধরে নিয়ে এসে সেখানে হত্যা করা হতো। এরকম একটা পরিস্থিতি ফ্রান্সে, বিপ্লবের পরিস্থিতি। বিপ্লবের আগেও একটা অরাজকতা, স্বৈরাচার এই ফ্রান্সে দীর্ঘদিন ধরে চলেছিল। পূর্ব রাজতন্ত্র চতুর্দশ ষোড়শ লুইয়ের আগে তোমার পঞ্চদশ লুইয়ের আগে চতুর্দশ লুই ধারাবাহিক ভাবে ফ্রান্সে স্বৈরতন্ত্র ছিল, সেখানে কিন্তু মানুষের অধিকার ছিল না। এবার বিপ্লব হলো 1789। তারপরেও কিন্তু ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা দেখা দিল। রাজতন্ত্র উচ্ছেদ হলো, রেন অফ টেররের শাসন চালু হলো। রেন অফ টেরর এর শাসন, স্বেচ্ছাসন, সন্ত্রাসী শাসন, এটা 11 মাস টিকে থাকার পরে আবারও এর অবলুপ্তি ঘটলো। ফ্রান্সে চরম অরাজকতা চলছে। এমনও মুহূর্তে নেপোলিয়ন বোনাপার্ট কনসাল রূপে নিযুক্ত হয়েছেন। তারপর নেপোলিয়ন বোনাপার্ট সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করেছে। নেপোলিয়ন সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে ইউরোপের যেসব ভূখণ্ড পরাধীন ছিল, উপনিবেশ ছিল, অস্ট্রিয়ার উপনিবেশ ছিল, সেই সব উপনিবেশগুলি, অর্থাৎ জার্মানির উপনিবেশ ছিল অস্ট্রিয়ার, জার্মানির ছোট ক্ষুদ্র রাজ্যগুলিকে নেপোলিয়ন বোনাপার্ট যুদ্ধ করে দখল নেয় এবং ইটালির ক্ষুদ্র ক্ষুদ্র মডেনা, পারমা, টাস্কেনি, এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলি নেপোলিয়ন বোনাপার্ট যুদ্ধ করে দখল নেয় এবং মস্কো অভিযান করে। এইরকম পরিস্থিতিতে কি করে শিল্প বিপ্লব হবে ফ্রান্সে? শিল্প বিপ্লব হয়নি, পরিবেশ পায়নি। কিন্তু ফ্রান্স পরাজিত হলো ওয়াটারলু যুদ্ধে। নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হলেন, তাকে নির্বাসন দণ্ডে দণ্ডিত করা হলো এবং ফ্রান্সকে জব্দ করবার জন্য 1815 সালে ভিয়েনাতে মিটিং ডাকলো মেটারনিক, প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার। সেখানে ইংল্যান্ডের প্রতিনিধি, পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ছিল এবং সেখানে রাশিয়ার প্রতিনিধি ছিল এবং সেখানে কর্তৃত্ব করেছে অস্ট্রেলিয়া। সেই সময়েও কিন্তু ফ্রান্সের রাজনৈতিক অবস্থা খারাপ। সেই সময়ে ফ্রান্সে আবারও ওই পূর্ব রাজতন্ত্র ফিরে আসে। অষ্টাদশ লুই ক্ষমতা আসেন। অষ্টাদশ লুই হচ্ছে সামন্ততন্ত্রের প্রতীক। সামন্ততন্ত্র, জোরদার জমিদার তন্ত্র ফ্রান্সে ফিরে আনে। রক্ষণশীল যে শাসন ব্যবস্থা, শিল্পায়ন মানে প্রগতিকে সমর্থন করা, শিল্পায়ন মানে গণতন্ত্রকে সমর্থন করা, শিল্পায়ন মানে সমাজের ব্যাপক পরিবর্তনকে মেনে নেওয়া। কিন্তু মেটারনিক ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে ফ্রান্সে পুনরায় অষ্টাদশ লুইকে সিংহাসনে বসিয়ে সেখানে শিল্প বিপ্লবের পরিবেশকে নষ্ট করে দিয়েছেন। তাহলে আমরা দেখছি যে এখানেও কিন্তু শিল্প বিপ্লবের প্রক্রিয়া চালালেও যারা শিল্পপতি তারা সরকারি সহযোগিতা তেমন ভাবে পাচ্ছে না, তবু কিন্তু শিল্পায়ন প্রক্রিয়া, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হয়েছে বলে ধরা হয় 1815 পর থেকে। অষ্টাদশ লুই মারা গেলেন। আরেকজন স্বৈরাচারী রাজা দশম চার্লস, তিনি ক্ষমতা আসলেন। তিনি সামান্য কিছু সংস্কার করলেও তিনি স্বৈরাচারী রাজতন্ত্রকে কায়েম রাখেন, যার ফলে ফ্রান্সের শিল্পপতি এবং বুর্জোয়াদের নেতৃত্বে যতগুলি বিপ্লব হচ্ছে ফ্রান্সে সবটা কিন্তু বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে। কিন্তু বুর্জোয়া শ্রেণী দুর্বল। ইংল্যান্ডের বুর্জোয়া শ্রেণী, ধনী বণিক শ্রেণী যতটা সবল, তারা সফল হয়েছে, কিন্তু ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী ততটা সফল হতে পারছেন না। ফ্রান্সের অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের মতো অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের বিষয়ে ব্যাখ্যা দিতে পারেননি। সে কুইজনে প্রমুখ ব্যক্তি, অর্থনীতিবিদ, ফ্রান্সে চরম রাজতন্ত্রের বিরুদ্ধে
সামন্ততান্ত্রিক অর্থনীতির পরিবর্তে উদারনৈতিক গণতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাদী যে অর্থনীতি, সেই ব্যাখ্যাটা দিয়েছিলেন, সেটা কিন্তু অ্যাডাম স্মিথকে, ডেভিড রিকার্ডোকে অনুকরণ করেই, কিন্তু ইংল্যান্ডের মতো দক্ষভাবে তারা দিতে পারেননি। তাহলে আমরা দেখছি যে ফ্রান্সে একটা অস্থির পরিস্থিতি, জুলাই বিপ্লব হয়ে গেল, সেখানেও পুঁজিপতি শ্রেণী ক্ষমতায় আসতে পারলো না, আবারও রাজতন্ত্র ফিরে আসলো, নতুন রাজবংশ, অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপ, অনেকটা প্রগতিশীল, অনেকটা সংস্কারমুখী রাজা, তিনি সংস্কার করবার চেষ্টা করেছেন। কিন্তু ফ্রান্সের শিল্পপতিরা লেগেই আছে যে কি করে শিল্পায়ন ব্যাপকভাবে ঘটিয়ে তারা পুঁজিবাদী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে। কিন্তু তাদের এই চেষ্টাটা সফল হলো 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব। তাহলে ফ্রান্সের এই তিনটি বিপ্লব কিন্তু শিল্পায়নের পক্ষে হয়েছে, শিল্পায়নের গতিকে বৃদ্ধি করবার জন্য। কিন্তু সেখানে এই বিপ্লবগুলির মধ্য দিয়ে পুরোপুরিভাবে বুর্জোয়া শ্রেণী ফ্রান্সে ক্ষমতায় আসতে পারেননি, যেটা ইংল্যান্ডে সম্ভব ছিল বুর্জোয়া শ্রেণীর পক্ষে। তাই আমরা এখানে বলবো যে রেভলিউশনের মধ্য দিয়ে তোমার ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় যাওয়ার জন্য ফ্রান্সের শিল্পায়ন হতে দেরি হয়েছে। 6 নম্বর কারণ ফ্রান্সের শিল্প বিপ্লব হওয়ার গতি বা শিল্প বিপ্লব পরে হওয়ার কারণ হচ্ছে যে কৃষকদের ফ্রান্সে মালিকানা পেয়েছিল। 1799 সালে বিপ্লবের পর সংবিধান সভা তোমার সামন্ততন্ত্রের উচ্ছেদ ঘোষণা করেন এবং কৃষকদের জমিতে মালিকানা দেন, যার ফলে কৃষকরা স্বাধীনতা পেল। তাদের কিন্তু কৃষকদের আকর্ষণ ছিল জমির উপরে, ও শিল্পের শ্রমিকের দিকে আকর্ষণ ছিল না। কিন্তু ইংল্যান্ডের মানে কৃষকদের জমির উপরে আকর্ষণ ছিল না, তাদের আকর্ষণ ছিল যে আমরা কারখানায় কাজ করব। এটাও কিন্তু ফ্রান্সে শিল্প বিপ্লব হওয়ার পিছনে দেরি হলো তার একটা কারণ। তার কারণ কৃষকদের তোমার শিল্পে শ্রমিক হিসাবে কাজ করার আগ্রহ তারা দেখায়নি। 7 নাম্বার, ফ্রান্সের জনগণের অর্ধেক মানুষ শহরে বাস করত, আর অর্ধেক মানুষ হচ্ছে বাকিরা কৃষি কাজ করত। দেখো, কৃষি কাজ করত যারা, তাদের সংখ্যাটা বেশি, তাহলে তাদের শিল্পে কাজ করা, কারখানায় কাজ করার প্রবণতা, আকর্ষণ কম। তারা থাকতে চায় জমিকে আঁকড়ে ধরতে চায়। সেই কারণে তারা কিন্তু তাহলে ফ্রান্সের বেশিরভাগ অর্ধেক জনগণ যদি কৃষি কাজ করতে চায়, শিল্প কারখানা গড়ে উঠুক, শিল্প কারখানাতে আমরা কাজ করব। এখনকার মতো তো তোমার ক্যাপিটাল ইন্টেনসিভ মেথড, মানে মূলধন বেশি লাগবে, শ্রমিক কম লাগবে, এমন উৎপাদন পদ্ধতি ছিল না। শিল্পায়নের প্রথম দিকে মূলধন বেশি লাগেনি, শ্রমিক বেশি লেগেছে। তাইলে ফ্রান্সের শ্রমিক কোথায় পাবে? শ্রমিকরা জনগণের অর্ধেক, তারা কৃষক, তারা গ্রামে থাকছে এবং তারা শহরে যেতে রাজি হচ্ছে না। এই কারণেও ফ্রান্সে শিল্প বিপ্লব হতে দেরি হয়েছে। 8 নাম্বার, ফ্রান্সের শিল্প সংগঠনগুলির ত্রুটি ছিল। পরিবার ভিত্তিক যে বিষয়, পরিবারের উপরে একটা টান, মানে মূলধন কম ছিল, অর্থাৎ ফ্রান্সের জনগণের আয় কম ছিল। আয় কম থাকলে কি হয়? সঞ্চয় কম হয়। সঞ্চয় কম হলে ইনভেস্টমেন্ট কম হবে, বিনিয়োগ কম হবে। তাই ফ্রান্সের জনগণের আয় কম এবং তার কারণে শিল্পপতিদের তোমার আয় কম ছিল, শিল্পপতিদের অর্থ কম ছিল, মূলধন কম ছিল। আর তাই অর্থ বেশি না হলে তোমার শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু উদ্যোগ কম দেখা দেবে। 9 নাম্বার, অনুন্নত পরিবহন ব্যবস্থা। ফ্রান্সের রাস্তাঘাট ওই ইংল্যান্ডের মতো উন্নত ছিল না। ফ্রান্স ইংল্যান্ডের মতো মানে সমুদ্র বেষ্টিত নয়।
ফ্রান্সের নৌশক্তি ইংল্যান্ডের নৌশক্তির মতো অত শক্তিশালী নয়। ফ্রান্সের উপনিবেশও তেমন ছিল না যেটা ইংল্যান্ডে ছিল। ইংল্যান্ডের খাল বিল নদী নালা এসব বেশি। জাহাজ শিল্প ফ্রান্সে পিছিয়ে ছিল, যেটা হলো তোমার ইংল্যান্ডে ছিল। নেপোলিয়ন বোনাপার্ট যে সমুদ্র অবরোধ করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, সমুদ্র অবরোধ করে ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য অন্যান্য দেশে যাতে না যেতে পারে তার জন্য সমুদ্র অবরোধ ঘোষণা করেছিলেন। কিন্তু এই অবরোধকে সফল করতে পারেননি, তার কারণ ফ্রান্সের নৌশক্তি দুর্বল ছিল, সমুদ্রের উপর কর্তৃত্ব ইংল্যান্ডেরই বেশি। ইংল্যান্ডের যে যত জাহাজ ছিল, শিল্প বিপ্লবের ফলে যে শিল্পজাত দ্রব্য, সেই দ্রব্যগুলো বিদেশের বাজারে নিয়ে যাওয়া সুবিধা হতো, আবার বিদেশ থেকে ওই খালি জাহাজে কাঁচামাল নিয়ে আসা সুবিধা ছিল। এটা ফ্রান্সের পক্ষে এই সুবিধা ছিল না। 10 নম্বর, 1789 সালের পর ফ্রান্সের উপনিবেশ গুলি হাতছাড়া হতে শুরু করে। তোমরা জানো যে 1756 থেকে 1763 এই সময় কানাডাতে, কানাডা ফ্রান্সের উপনিবেশ ছিল তার আগে, কানাডার সঙ্গে ইংল্যান্ড উপনিবেশী শক্তির যুদ্ধ হয় 7 বছর, সঙ্গে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বলা হয়। এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কানাডার মধ্যে এত বড় একটা ভূখণ্ড উপনিবেশ কার ছিল? ফ্রান্সের উপনিবেশ ছিল, সেটা হাতছাড়া হয়ে গেল। তার মানে কি এখানে ফ্রান্সের শিল্পজাত দ্রব্য তৈরির ক্ষেত্রে উৎসাহটা কমে গেল। তাহলে আমরা দেখছি যে কাঁচামাল, পণ্যের বাজার, এই সমস্ত গুলো ফ্রান্স তেমন পাচ্ছে না। 11 নম্বর, ফ্রান্সে উন্নত মানের কয়লা ছিল না। উন্নত মানের কয়লা ছাড়া শিল্পায়ন ঘটানো অসুবিধা, যেটা ইংল্যান্ডে উন্নত মানের কয়লা ছিল। 12 নম্বর হচ্ছে শিল্পের উপর সরকারের নিয়ন্ত্রণ। দেখো, ইংল্যান্ডে শিল্প সংরক্ষণ নীতি ইংল্যান্ডের সরকার চালু করে। এই শিল্প সংরক্ষণ নীতি ইংল্যান্ডের পুঁজিবাদী অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে উল্লেখ করেন যে পুঁজি মূলধন মালিক বা পুঁজির মালিক, সে পুঁজি বা মূলধন অবাধে শিল্পে বিনিয়োগ করবে। এক্ষেত্রে রাষ্ট্রের সরকার বাধা দেবে না, এক্ষেত্রে রাষ্ট্রের সরকার বাধা দেবে না। আর মূলধন বিনিয়োগ করে যত পারে তত উৎপাদন করবে, আর সেই উৎপাদিত দ্রব্য বিদেশের বাজারে এক্সপোর্ট করবে বা রপ্তানি করবে। এক্ষেত্রে রাষ্ট্র সেখানে অতিরিক্ত ট্যাক্স বসাবে না, অতিরিক্ত শুল্ক বসাবে না। এটাকে বলা হয় শিল্প সংরক্ষণ নীতি। সরকারের এই শিল্প সংরক্ষণ নীতি ইংল্যান্ডের ক্ষেত্রে ছিল, কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে এই শিল্প সংরক্ষণ নীতি গ্রহণ করা হয়নি। নেক্সট হচ্ছে 13 নাম্বার, ইংল্যান্ডের অর্থ ব্যবস্থাতে ব্যাংক প্রচুর গড়ে উঠেছিল। এই ব্যাংকের কাছ থেকে শিল্পপতিরা, মূলধন মালিকেরা, তারা ঋণ নিয়ে শিল্পে ইনভেস্ট করত। এই সুবিধাটা ইংল্যান্ডে থাকলেও ফ্রান্সের ক্ষেত্রে, ফ্রান্সে ব্যাংক ছিল না, অর্থনৈতিক সংকট ছিল। যদিও নেপোলিয়ন বোনাপার্ট ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু এই দিয়ে ফ্রান্সের শিল্পায়নে গতি আনা সম্ভব ছিল না। কিন্তু সেখানে বহু অর্থ দরকার ছিল। অর্থাৎ শিল্পপতিদের মূলধনের অভাব থাকতে পারে, অর্থাৎ ব্যাপক পরিমাণ শিল্পজাত দ্রব্য উৎপাদন করতে গেলে ব্যাপক পরিমাণে ইনভেস্ট করতে হবে। অত মূলধন শিল্পের মালিকের থাকে না, তখন সেখান থেকে ব্যাংকের কাছ থেকে ধার নিতে হয় শিল্প মালিকরা, সুদে, তার জন্য সুদ দিতে হয়, ধার নিতে হয়। কিন্তু ব্যাংকে থেকে যদি অ্যাভেলেবল টাকা ধার সিস্টেম না থাকে, ধার দিবে শিল্পপতিদের, সেই সিস্টেমটা ফ্রান্সে ছিল না। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্যাংক পুঁজি, ব্যাংকের যে ইনভেস্টমেন্ট, ব্যাংকের যে ক্যাপিটাল, সেটা হলো জনগণের আয়ের সঞ্চিত অর্থের ক্যাপিটাল, সঞ্চিত। আর এই ক্যাপিটাল শিল্পপতিরা নিয়ে শিল্পে ইনভেস্ট করবে। কিন্তু এইটা ফ্রান্সের জনগণের মধ্যে, এই যে সঞ্চয় প্রবণতা এবং সঞ্চয়ের ক্ষমতা ফ্রান্সের জনগণের মধ্যে ছিল না। তাই জন্য ব্যাংক পুঁজি কম,
আর ব্যাংক পুঁজি কম থাকার ফলে শিল্প পুঁজি কম, শিল্পের মালিকদের মূলধনের অভাব থেকেছে, যার জন্য ফ্রান্সের শিল্পায়নের গতি হলো ধীর গতি। 14 নম্বর, শিল্পায়নে বৈজ্ঞানিক যন্ত্রপাতি দরকার। ইংল্যান্ডে যেমন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, বস্ত্র শিল্পে সুতো কাটার উন্নত মেশিন ব্যবহার হয়েছে, বস্ত্র উৎপাদনে উন্নত মেশিন ব্যবহার হয়েছে, স্টিম ইঞ্জিন তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে আবিষ্কার হয়েছে, কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে এরকম যন্ত্রপাতি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার হয়নি। তার জন্য শিল্পে যে যন্ত্রপাতিগুলো ফ্রান্স ব্যবহার করতো তার অনুন্নত যন্ত্রপাতি, তার ফলেও শিল্পের গতি মন্থর ছিল ফ্রান্সে। যাই হোক, আমরা দেখব যে বিভিন্ন কারণে ফ্রান্সের শিল্প বিপ্লবের গতি ধীর গতি, স্লথ, টিমটিমে, আর ইংল্যান্ডের শিল্প বিপ্লবের গতি ব্যাপক। আমরা বলেছি যে ফ্রান্সে চরম রাজতান্ত্রিক স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাতে রাজারা অত্যন্ত ভোগ বিলাসের মধ্যে থাকতেন। পঞ্চম লুই, পঞ্চদশ লুই, পঞ্চম লুই নয়, পঞ্চদশ লুই, 15তম লুই, তিনি ভোগ বিলাসী, তাকে প্রজাপতি শাসক বলা হয়। তিনি উন্নয়নের কোনো চেষ্টাই করেননি। পরবর্তী রাজা ষোড়শ লুই উন্নয়নের চেষ্টা করেছিলেন, কিন্তু তার অর্থনৈতিক পরিকল্পনা ভুল ছিল এবং অর্থনৈতিক ব্যয় রাজদরবারে কমানোর দরকার ছিল। 18,000 রাজকর্মচারী ছিল, রানীমার 500 পরিচারিকা ছিল, এইসব ব্যয়, অযথা ব্যয়, রাজ দরবারে বিড়ালের জন্মদিন, কুকুরের জন্মদিন, রানীমার জন্মদিন, বিবাহ বার্ষিকী ইত্যাদি ব্যাপারে অযথা ব্যয় রাজ পরিবারে ব্যাপকভাবে সরাসরি করতেন। আর যুদ্ধের ব্যয় বহনও করতে পারছে না। ইতিপূর্বেই ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে। আমেরিকার স্বাধীনতার যুদ্ধ যেটা 8 বছর ধরে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে, তাহলে অর্থ সংকট ছিল, তার মধ্যে দিয়ে সরাসরি ফ্রান্সের শিল্প বিপ্লবের উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেটা কিন্তু ঠিক। কিন্তু অর্থ অভাবে সে দেশে যেহেতু তার যে রাজতান্ত্রিক শাসন, যেটা হলো রক্ষণশীল শাসন, যেটা হলো সামন্ততন্ত্রকে বেস করে, শিল্পায়নকে বেস করে নয়, দেশের যারা শিল্পপতি, যারা মূলধন মালিক, তাদেরকে সরাসরি গুরুত্ব দেননি। তারপর নেপোলিয়ন বোনাপার্ট, তিনিও আভ্যন্তরীণ সংস্কার করেছিলেন, শিল্পের উন্নতি, কৃষির উন্নতির উদ্যোগ নিয়েছিলেন, শিক্ষার উন্নতি নিয়েছিলেন, ব্যাংক অফ ফ্রান্স গঠন করে অর্থনৈতিক সংস্কার করেছিলেন। দেশের মধ্যে কোড নেপোলিয়ন, অর্থাৎ তার আগে ফ্রান্সে কোনো আইনাবলী ছিল না, সুনির্দিষ্ট আইন ছিল না, সেই সুনির্দিষ্ট আইনের জন্য তিনি একটা কমিশন তৈরি করেন এবং নিজেই সেই কমিশনে উপস্থিত থেকে তিনি যথাযথ আইন ব্যবস্থাকে গড়ে তোলবার চেষ্টা করেছেন। এবং সেই কারণে তিনি দেশের যারা শিল্পপতি তাদেরকেও কিছুটা উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। তার কারণ নেপোলিয়ন অনেকটাই ফরাসি বিপ্লবের যে আদর্শ কিছুটা তিনি গ্রহণ করেছেন, তাই তাকে বলা হয় বিপ্লবের বিরোধী বা বিপ্লবকে ধ্বংসকারী বলা হয়, আবার তাকে বলা হয় বিপ্লবের সন্তান। বিপ্লবের সন্তান মানে আভ্যন্তরীণ ক্ষেত্রে সংস্কার আনা, প্রশাসনিক ক্ষেত্রে একটা ডিসিপ্লিন নিয়ে আসা, আইনের ক্ষেত্রে আইন তৈরি করা, সুষ্ঠু পরিবেশ তৈরি করা, আইনের অনুশাসন প্রতিষ্ঠিত করার একটা উদ্যোগ, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রান্সের মানুষের কিছু অধিকার দেওয়া, নাগরিক অধিকার কিছুটা দেওয়া। তো এর মধ্য দিয়ে তিনি বিপ্লবের যে আদর্শ কিছুটা পালন করেছিলেন। আবার তিনি একনায়কতান্ত্রিক শাসন তৈরি করে, এবং যে শাসনের মূল ভিত্তি ছিল সামরিক শক্তি, যে সামরিক শক্তির মাধ্যমে যদি শাসন ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে সেই শাসনের প্রতি জনগণের স্বাভাবিক আনুগত্য থাকে না, বিশ্বাস থাকে না বা মান্যতা থাকে না। সেই কারণে নেপোলিয়ন বোনাপার্ট কিন্তু শিল্পে উন্নতি করবার চেষ্টা করলেও, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করলেও কিন্তু তেমন ভাবে শিল্প বিপ্লব তিনি ঘটাতে পারেননি। এই কারণেও ফ্রান্সের শিল্প বিপ্লব দেরিতে হয়েছে, এবং যেটুকু হয়েছে তার গতি খুবই ধীর। লুই ফিলিপ অনেকটা
তোমার দশম চার্লসের তুলনায় ভালো, তার আগের অষ্টদশ লুই পূর্ব রাজবংশের তার তুলনায় অনেকটা ভালো। কিন্তু কিন্তু তিনি তো রাজতন্ত্রের প্রতীক না, তিনি তো সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রতীক না। আর গোটা ইউরোপে 1815 থেকে 1848 এই সময়কালে গোটা ইউরোপের যে পলিটিক্স, ইউরোপিয়ান পলিটিক্স, তা কিন্তু পরিচালিত হচ্ছে মেটারনিকের মাধ্যমে, যিনি প্রতিক্রিয়াশীল শাসনকে সমর্থন করে, যিনি স্বৈরাচারকে সমর্থন করেন, স্বৈরাচারী কায়েমি স্বার্থকে বজায় রাখতে চান, মানুষের গণতান্ত্রিক অধিকার, সাম্যের অধিকার, এই সমস্ত গুলি তিনি বিরোধিতা করেছেন এবং ধ্বংস করেছেন। প্রগতির বিরোধী, গণতন্ত্রের বিরোধী, উন্নতির ধ্যান ধারণার বিরোধী। তিনি তিনি ইতিহাসের রথের চাকাকে পিছন দিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন, আর পিছনে ঘোরাতে গিয়ে সেই রথের চাকার তলেই তিনি চাপা খেয়েছেন। তার মানে 1848 সালের বিপ্লবের মধ্য দিয়ে তিনি যে 1815 থেকে 1848 সাল পর্যন্ত যে প্রতিক্রিয়াশীল নীতি নিজের দেশে, অস্ট্রিয়ার নিজের দেশে যেমন প্রয়োগ করেছিলেন, স্বৈরাচার গণতান্ত্রিক অধিকারকে মানুষের কেড়ে নিয়েছিলেন, তেমনি পৃথিবীর ইউরোপের অন্যান্য দেশেও তার প্রতিক্রিয়াশীল শাসন ছিল। তার উপনিবেশ জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিতেও প্রতিক্রিয়াশীল শাসন তিনি কায়েম করেছিলেন, এবং ইটালির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলির উপরে প্রতিক্রিয়াশীল শাসন তিনি প্রয়োগ করেছিলেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে লুই ফিলিপ শিল্পায়নের যে পরিবেশ, ক্যাপিটালিস্টদের যে আধিপত্য, শিল্প বিপ্লব, সেটাকে তিনি আন্তরিকভাবে উদ্যোগ নিয়ে তিনি শিল্প বিপ্লব ঘটাতে উদ্যোগী হননি। যাই হোক, আমরা একটা লক্ষ্য করলাম শিল্প বিপ্লবের উদ্যোগ ফ্রান্সের সরকারি তরফ থেকে, ফ্রান্সের রাজার তরফ থেকে, সেখানে আমরা লক্ষ্য করলাম ষোড়শ লুইয়ের পক্ষ থেকে, অষ্টাদশ লুইয়ের পক্ষেও কিছুটা হলেও হয়েছিল, মেনলি আমরা লুই ফিলিপের উদ্যোগে আমরা দেখলাম। কিন্তু তবুও কিন্তু ইংল্যান্ডের মতো ফ্রান্সের শিল্প বিপ্লবের গতি আসেনি। তবু ফ্রান্সে শিল্পের প্রসার ঘটেছে, ফ্রান্সে রেলপথের বিস্তার ঘটেছে, ফ্রান্সের রেলপথের বিস্তার ঘটেছে, ফ্রান্সের তোমার ফ্রান্সের রেলপথ এর 1850 থেকে 1870 এই সময়ের মধ্যে 2000 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে, যা শিল্প বিপ্লবের পক্ষে অনুকূল একটা ব্যবস্থা। ক্যাপিটালিস্টরা, তারা মূলধনী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, বণিক শ্রেণী, বণিকরা ব্যবসা করতে উদ্যোগী হয়েছে, আর ধনিকরা ক্যাপিটাল ইনভেস্ট করতে শিল্পে ব্যস্ত হয়েছে। দেখো, শিল্পপতি আর ব্যবসায়ী, এদের মধ্যে ঘনিষ্ঠতা থাকতে হবে, তখন শিল্পজাত দ্রব্য যারা কিনবে এবং বাজারে বিক্রি করবে, তারাই তো ব্যবসায়ী, না? হ্যাঁ, তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে ব্যবসায়ী সংস্থা যুক্ত। ফ্রান্সের রেলপথের বিস্তার ঘটেছে, ফ্রান্সের রাস্তাঘাট তৈরি হয়েছে, জলপথে উন্নতি হয়েছে, কয়লা শিল্পের উন্নতি হয়েছে, লৌহ ইস্পাত শিল্প, শিল্প করতে গেলে কয়লা, লৌহ, ইস্পাত, এই তিনটি খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে ফ্রান্সের উন্নতি হয়েছে, আস্তে আস্তে হয়েছে, ধীর গতিতে হয়েছে। তাই ফ্রান্সে তখন চিনি শিল্প, সুগন্ধি শিল্প, রেশম শিল্প, কাগজ শিল্প, হ্যাঁ, রাসায়নিক শিল্প, এই সমস্ত শিল্প ফ্রান্সে গড়ে উঠেছে, এবং বহুমুখী কর্মসূচি ফ্রান্সের এই শিল্প বিপ্লবের ফলে গৃহীত হয়েছে। ফ্রান্স একটি আজকের দিনে পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ গণতন্ত্রের সঙ্গে পুঁজিবাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যেখানে গণতান্ত্রিক সরকার, সেখানে ধরে নিতে হবে যে পুঁজিতান্ত্রিক সরকার, পুঁজির উপরে ডিপেন্ড করছে ওই সরকার কতটা ভালো কাজ করবে কি না করবে। অর্থাৎ পুঁজিপতিদের পুতুল নাচের পুতুল গণতান্ত্রিক সরকার, আমরা বলতে পারি। তো গণতন্ত্র বাই দি পিপুল, ফর দি পিপুল, অফ দি পিপুল, গণতন্ত্র ব্যাপক অর্থে যে প্রত্যেকটা মানুষ রাজনৈতিক অধিকার পাবে, সামাজিক অধিকার পাবে, অর্থনৈতিক অধিকার পাবে, এইসব কথা বলা হয়। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে ধনবৈষম্য ব্যাপক,
সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, আর আপামর জনসাধারণ সম্পদের মালিকানা থেকে বঞ্চিত থাকে। তারা খেটে খাওয়া মানুষ। যতই মুখে গণতন্ত্রের কথা বলা হোক, যতই সংসদীয় গণতন্ত্রের কথা বলা হোক, যতই রাষ্ট্রপতি শাসিত সরকার বলা হোক, এককেন্দ্রিক বলা হোক, রাষ্ট্রীয় বলা হোক, সব গণতন্ত্রের যে বিভিন্ন টাইপস রয়েছে, বিভিন্ন রূপ হচ্ছে সরকারের, সব সরকারের একটাই একটাই কেন্দ্রবিন্দু, রসুনের মতো একটাই কেন্দ্রবিন্দু। তারা কি করে গরিব শোষণ করবে, গরিবের উপরে লাঞ্ছনা। আর আর পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী এবং গোয়েন্দা বাহিনী, এগুলো একটা ভরম, এগুলো ভরম। এরা ন্যায়ের পক্ষে না। এরা এই পুঁজিবাদের এইটা একটা চরিত্র। যে করে হোক অন্যায়কে ন্যায় বলে চালাইতে হবে, অন্যায়কে বৈধ বলে চালাইতে হবে, অবৈধকে বৈধ বলে বৈধতার ছাপ দিতে হবে। এর জন্য তৈরি হয়েছে পুলিশ, মিলিটারি, গোয়েন্দা, বিচার ব্যবস্থা, জনপ্রতিনিধি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে শিল্পায়ন হলে ওই যে বেল পাকলে কাকের বাবার কি, শিল্পায়ন হলে দরিদ্র মানুষের এমন কিছু উপকার হয় না। হয়তো শোষণের একটু রূপের পরিবর্তন হয়। ছিল কৃষক জমিদারদের অত্যাচার সহ্য করত, সেই কৃষক কারখানায় অত্যাচার সহ্য করেছে, শোষিত হয়েছে। আবার আজকে কারখানাতে শ্রমিক দরকার নেই, সেই শ্রমিকের পরিবর্তে আজকে ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত চাকরিজীবী, তারা কিন্তু আজকে শোষিত, বঞ্চিত। যাই হোক, আমরা এটা বলবো যে ফ্রান্সে শিল্পায়ন ঘটেছে, অর্থনীতির, সামন্ততান্ত্রিক অর্থনীতির জায়গায়, কৃষিভিত্তিক অর্থনীতির জায়গায় শিল্পায়ন, পুঁজিভিত্তিক অর্থনীতি ফ্রান্সে গড়ে উঠেছে এবং ফ্রান্স এখন উদারনৈতিক গণতন্ত্রের একটি দেশ। এই বলে আজকের ভিডিও আলোচনা আমি শেষ করলাম।